যশোর জেলা বিএনপি আজকে একটা ব্যতিক্রমী সভা করেছে, যেটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি সভা। আমি সেই জন্য আমিরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যশোর জেলা বিএনপিকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সভার সম্মানিত সভানেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করবার সুযোগ পেয়েছিলাম। আমাদের সকলের বা আপনাদের অত্যন্ত প্রিয় নারী ভাবে আপা, আমাদের সমাদরণী অমিতের মাতা। যশোরের অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন বিএনপি নেতা কর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি, এবং আজকে যশোরে একেবারে আমরা যাকে বলি ক্রিম অফ দ্য সোসাইটি, অর্থাৎ এই যশোরের সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, সমগ্র পেশার সমগ্র সমাজে। তাদের গর্বিত বোধ করছি যে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, যে জায়গাটিতে আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলাম সাহেব নিজের হাতে তৈরি করেছিলেন। আমি পরম শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি। একই সঙ্গে আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত সন্তানদের, ভাইদের, যারা এই ছাত্র জনতার বিপ্লবে প্রাণ ত্যাগ করেছেন, আহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ জাবির, তহিদুর রহমান, আব্দুল্লাহ, গুলিবিদ্ধ হয়েছেন ইমন কবির। শুধু এখানে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা দলীয়ভাবেও মনে করি যে এই যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা অবশ্যই একদিনের বিষয় নয়। এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিত হবে, সুচিন্তিত হবে তারা তাদের সেই পূর্বে 1975 সালে, অর্থাৎ 72-75 সালে যে আকাঙ্ক্ষা ছিল, তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা করবে, পার্মানেন্ট সেটেলমেন্ট তাদের একটি দলের জন্য। তারপর তারা বাকশাল করেছিল। পরবর্তীকালে এক ভিঙ্গ আঙ্গিকে তারা এটাকে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা দিকে নিয়ে যাওয়া শুরু করেছিল। ওগুলো বিস্তারিত ইতিহাসে আমি যেতে চাই না। আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সবচেয়ে যদিও মনে হবে অত্যন্ত রাজনৈতিক কথা, যেটা না হলেও কোনো উপায় নেই। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করতো না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তাদের শুধুমাত্র খোলসটা গণতান্ত্রিক ছিল, তাদের গণতন্ত্র লেখা গণতন্ত্র ছিল। তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং তারা প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধের পরে এবং সাম্প্রতিক 16 বছরের ইতিহাস। আমি সেদিকে বেশি যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। আমি যে কথাটা সবসময় বলতাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা কি, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা আমি যেটা মনে করি যে they have destroyed the soul of Bangladesh। বাংলাদেশের যে আত্মা, সে আত্মাটাকে ধ্বংস করেছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, এই যশোরেও যুদ্ধ হয়েছে। আমরা যুদ্ধ করেছিলাম, অনেক এখানে যোদ্ধা আছে, তরিকুল ভাই বড় যোদ্ধা ছিলেন। আমরা যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ, মানবিক মূল্যবোধের সমাজের জন্য। তাহলে দুর্ভাগ্য
আমরা দেখলাম ঠিক উল্টোটা হলো। একেবারে ধীরে ধীরে সমস্ত মূল্যবোধ, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে সেটা শুরু হলো। দুর্ভাগ্য আমাদের আজকে 53 বছর পরে এখানে দাঁড়িয়ে আমাদেরকে আবার গণতন্ত্রের কথাই বলতে হচ্ছে, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছিল। শহীদ জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেদিন কিন্তু অসংখ্য লোক প্রাণ দিয়েছে। বলা হয়ে থাকে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এ কথা ভুলে গেলে চলবে না। অনেকে এটাকে এখন বাদ দিয়ে চিন্তা করতে বলছে, সেই চিন্তা করা সম্ভব নয়। আমরা 71কে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। 71 অবশ্যই আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদেরকে অস্তিত্ব একটা দিয়েছে। একই সঙ্গে 7ই নভেম্বরকে আমরা বলতে পারি না। 7ই নভেম্বর আমাদেরকে আলাদা পরিচিতি দিয়েছিল। নেতৃত্বের সঙ্গে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের নতুন দর্শন পেয়েছিলাম এবং আমাদের একটা স্বাতন্ত্র জাতীয়তা বোধ সৃষ্টি হয়েছিল। আমাদের সবার সঙ্গে এক নই, আমাদের আলাদা এই বোধটা সেদিন সৃষ্টি হয়েছিল। আজকে আমাদের সামনে একটা বিরাট, আমি বলবো এক ক্রান্তিকাল। আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শেষ হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর ঘটাতে হবে, যে রূপান্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের ওই যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারি। যেহেতু আমাদের সামনে লক্ষ্য, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদের, যারা সব শেষে এসে গোলটা করতে পেরেছে। একটা একদিন বলেছেন আমাদের চিন্ময় দাস সম্ভবত, এই গোলটা ছাত্ররা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেষ লাঠিটা গোল পোস্টে তারাই দিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা করা আছে। এই যে সাবধান বলছিল 52টা হত্যা মামলা, তারা হত্যা করেছে বাংলাদেশে। তারা 20,000-এর উপরে গণতন্ত্রকে মানুষকে হত্যা করেছে। তারা আমাদের 700-এর উপরে নেতা কর্মীকে গুম করে দিয়েছে। নাই আমাদের ইলিয়াস আলী এমপি, পারভেজ, রানা, এদের ছেলেমেয়েরা এখন অপেক্ষা করে আছে কবে পাওয়া ফিরবে। ইলিয়াস আলীর ছেলে এখন ব্যারিস্টার হয়েছে বড়টা, মেয়েটা এখন ওদের ফাইনাল পরীক্ষা দিয়ে বিবিএ। তখন যখন বাবা গুম হয়ে যায় তখন বয়স ছিল 6 বছর। আজকে এই সাফা নামে একটি মেয়ে প্রতি বছর সে আসে গুম পরিবারগুলোর সঙ্গে, জাতির সামনে বলে, আর্তনাদ করে চিৎকার করে বলে যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। এই অবস্থা তো আমারই তৈরি করেছে। কত নিদারুণ কষ্ট, কত যন্ত্রণা এই 16 বছরে গণতান্ত্রিক কর্মীরা, বিএনপির কর্মীরা, অন্যান্য দলের কর্মীরা ভোগ করেছে। এটা আমরা সবাই জানি। রাতে ঘুমোতে পারেনি নিজের বাসায়, এমনকি আপনার গ্রামে কৃষকেরা তারা ঘরে থাকতে পারেনি, সেই ধান খেতে আল খেতে আপনার গাছের মধ্যে থেকেছে। গুলি করে মেরেছে অকাতরে, কোনো রকমের ব্যাধ বিচার ছিল না। হাত পা ভেঙে দিয়েছে, থানার মধ্যে নিয়ে গিয়ে আপনার হাঁটুতে গুলি করে তাকে বেগু করে দিয়েছে। সেই কথাগুলো আমরা সবাই জানি। আজকে সেই বিষয়গুলোকে মনে রেখে, সমস্ত আত্মত্যাগ ত্যাগ গুলোকে মনে রেখে আমাদেরকে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। এক একজন একটা কথা বলছে
আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। প্রতিদিন রাস্তায় রাজপথে বিভিন্ন পেশার লোকেরা, স্কুল কলেজ ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে এতদিন এই দাবি দেওয়া কোথায় ছিল? আমি উত্তর দিয়েছিলাম, এতদিন এই দাবি দেওয়া গুলো উত্থাপন করবার কোনো সাহস তারা পায়নি। ওইটাই ফ্যাসিবাদ। আমাদের সেই ভয় ক্লাসের সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারে। আজকে মুক্ত হয়েছে, কথা বলছে। এটুকু আমাদেরকে মেনে নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। শুধুবৃন্দ, আজকে আপনারা এখানে বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি যে আপনারা কতগুলো অত্যন্ত সত্য কথা এখানে উচ্চারণ করেছেন। তার মধ্যে আমার খুব ভালো লেগেছে যদি তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং কোনো বোধহয় ব্যবসায়ী মানুষ চিন্ময় বাবুর কথা অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আসলে আমাদেরকে এই বিষয়টা ভেবে দেখতে হবে যে আমাদেরকে তরুণরা যারা আমাদেরকে পথ দেখালো বলবো না, যারা ঘটনাটা ঘটালো তাদেরকে বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যশোরেও তো সমাবেশ হয়েছে, তাই না? ওই সময় আপনার বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল, খুলনায় হয়েছে, যশোর হয়েছে, সব জায়গায় হয়েছে, তাই না? কিভাবে মানুষ এসেছে? খুলনায় তো আপনার নদী ভেলা বানিয়ে নদীতে পার হয়েছে, যখন তারা আসতে দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। আমার ঠাকুরকে আমরা 100 মাইলের সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তাদের একটিমাত্র আশা ছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরে দিতে চায়, তারা ভোট দিতে চায়, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, যে প্রতিনিধি তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। সেটার জন্য তারা কাজ করেছে, গুলি খেয়েছে, জেলে গেছে। আজকে চিরবাবু যে কথা বলেছেন যে প্রতিনিধি, যুবক প্রতিনিধি, যুবকরা একটু সামনে আসবে, আমার খুব কষ্ট হবে বলি। আমি বলি একটা কথা, অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে। আমরা এই যে 14 বছর, 16 বছর, 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে, প্রাণ দিয়ে, জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা যে আন্দোলন করেছি, আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? আমি তখন ওই নজরুল ইসলাম সেই কবিতা আবৃত্তি করি, কে আছে জওয়ান হাও অগওয়ান, হাকিছে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, জওয়ানরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিনই ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের এখানে প্রেস ক্লাবের প্রতিনিধিরা আছেন, সাংবাদিকের প্রতিনিধিরা আছেন, যারা প্রিন্টিং মিডিয়া বা আপনার ইলেকট্রনিক মিডিয়া আছেন। আজকে একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া, এবং সেই সোশ্যাল মিডিয়া যে কত পাওয়ার এবার আপনার এই আগস্ট বিপ্লবের সাথে দেখা গেছে। সবসময় আপনার গণ অভ্যুত্থান তখনই সংঘটিত হয় যখন স্পার্ক হয়। আমার এখানে মনে আছে, আমি 1969 কথা, 69 মুভমেন্ট, আমরা তার আগে আইয়ুব খানকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, অনেকেই হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, কষ্ট করেছে একইভাবে পাকিস্তান সরকারের হাতে। কিন্তু যেদিন আসাদ সেই মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হলেন, তারপরে আগুন জ্বলে গেল সারা বাংলাদেশ, ছড়িয়ে পড়ল এক আসাদের সেই রক্তাক্ত সাদা শার্ট, গোটা বাংলাদেশটা দাঁড়িয়ে দিল, পাকিস্তানকে দাঁড়িয়ে দিল। ওই মুভমেন্ট এমন একটা মোমেন্ট পেল যে আইয়ুব খান ছেড়ে দিতে বাধ্য হল। ঠিক একইভাবে 90 ছাত্র গণ অভ্যুত্থান করেছে, ডাক্তার মিলনের
শাহাদাত দিবস আসতেছে সামনে, এই শাহাদাতকে ডক্টর মিলানকে যে গুলি করে মারল তারপরে স্পার্ক হয়ে গেল। ঠিক একইভাবে দেখুন আজকে সেই রংপুরের ছাত্র সাইদ, সে যখন দাঁড়িয়ে তাকে গুলি করে মারলো, সমগ্র বাংলাদেশ জেগে উঠল। এটা সম্ভব হলো একদিকে সেই দৃশ্য, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার দ্বারা। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হয়। আমি একটু ভিন্ন ভিন্ন ভাবে বলছি, কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। আমরা এই সংস্কারের কথা এসেছে পার্লামেন্টে 2012 সালে, সেদিন প্রেস কনফারেন্স করে বলেছেন এই কেয়ারটেকার সিস্টেম কাটিং করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ী ভাবে অস্থিতিশীলতার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অথবা দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন কিন্তু 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে তার ক্ষমতা যাওয়ার জন্য। আমরা তো ঠিক তখন থেকেই বলে আসছি। এরপরেও আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া 2016 সালে তিনি ভিশন 2030 একটা দিলেন যে বাংলাদেশ কি হওয়া উচিত, কি হবে, কোন জায়গায় আমরা যেতে চাই, সব কিছু মিলিয়ে তিনি ভিশন 2030 দিয়েছিলেন। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরাও আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা এটাকে করবো, তখন আমাদের 31 দফা। 31 থেকে আমাদের একের না, এখানে আমাদের প্রায় 42টা রাজনৈতিক দল একসাথে চিন্তা করে আমরা 2 বছর চিন্তা করে আমরা 2022 সালে এটাকে আমরা লঞ্চ করেছি, 31 দফা লঞ্চ করেছি। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা কিন্তু তখন থেকে এটা ছিল। আমার কয়েক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সরকারে ছিলেন মিডিয়ার বাইরে যে তখন তো আপনাদের অনেকেই সেই টেলিভিশন পেয়েছিলেন, পত্রিকা পেয়েছিলেন, আপনাদের অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছে। কয়েকটা, 1টা 2টো 3টে 4টে করতে হবে। অনেক কি করেছে, আমাদের সমস্ত যে সমস্ত চ্যানেলগুলো বা পত্রিকাগুলো ভালোভাবে কাজ করতো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। চ্যানেল 1কে দিয়েছে, আমার দেশ পত্রিকাকে দিয়েছে, দিগন্ত চ্যানেলকে দিয়েছে, ইসলামিক টিভিকে বন্ধ করে দিয়েছে। তাদের কাজই হচ্ছে যে যারা মত প্রকাশ করতে না পারে। এবং দেখেন এখানে সাংবাদিক ভাইয়ের কথা বললেন, অনেকে আপনার মিডিয়ার কথা বললেন। মিডিয়াতে সব মিডিয়াতে এখন যারা সাংবাদিক তাদের হাতে নাই, ওরা বিধানদের হাতে চলে গেছে, কর্পোরেটদের কাছে চলে গেছে। সুতরাং কর্পোরেট বা বিজনেস হাউসরা তারা তাদের ব্যবসা বাণিজ্যকে সবার আগে প্রাধান্য দেয়, তাই করেছে তারা। ফলে আমাদের কিন্তু আপনার ওই যেটা আমরা আশা করেছিলাম যে মিডিয়া থেকে আপনার কোনো প্রতিবাদ আসবে, আসবে কি করে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট ধরে তুলে নিয়ে যায়, বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই যে সাংবাদিকের তালিকা দিলেন যে কতজন সাংবাদিক এখনো কারাগারে আছে, এই একটা অবস্থা করে দম রুদ্ধ করা, চতুর্দিকে বন্ধ, গলা বন্ধ, নাক বন্ধ, চতুর্দিকে একটা ভয়াবহ পরিস্থিতি। আয়না ঘরে তুলে নিয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন আর্মির একজন মেজর জেনারেল, তাকে তুলে নিয়ে রেখে দিয়েছে 8-9 বছর ধরে, কেউ কিচ্ছু যায় না। বহু আর্মি অফিসার সেখান থেকে বেরিয়ে এসছে পরে, এই মুক্তির পরে। সাধারণ ব্যবসায়ী চিন্তা করবি তাদেরকে সেখানে নিয়ে গেছে। অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, বলতেও চায় না, এখনো যায় না। এটা তো ভয়াবহ একটা ত্রাসের মধ্যে জীবন বেরিয়ে এসছে। কনসেন্ট্রেশন ক্যাম্প আপনারা জার্মানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনারা জানেন কিভাবে হয়েছে। সুতরাং এত অল্প সময় 3 মাস এই যে পুরো পরিবর্তন করে ফেলা যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কথাটা আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি,
সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তাহলে পার্লামেন্ট লাগবে, যারা প্রতিনিধিদের দ্বারা হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হাউ টু প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। আপনাদের যশোরে বিভিন্ন রকম দাবি দাবার কথা বলছেন, বিশেষ করে মেডিকেল আপনার